আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। আমি একটা পোস্ট দিয়েছি যেখানে আমি লিখেছি যে কোনো দিন শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে পারেন। তার প্রেক্ষাপটটা কি? এমনি এমনি তো বলছেন না উনি যে মাথা উঁচু করে ফিরবো। তো তার প্রেক্ষাপটটা গতকালকে সৃষ্টি হয়েছে। আমি 19শে এপ্রিল একটা ভিডিও করেছিলাম যে ভারত শেখ হাসিনার হয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যাচ্ছে এবং তার হয়ে সওয়াল করবেন হরিশ সালভে। এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায়? এটা হচ্ছে নেদারল্যান্ডের হেগে। সময় তফাতের জন্য আমাদের এখানে খবরটি এসে পৌঁছায় রাতে এবং ফার্স্ট পোস্ট খবরটা করে। সেখানে খবরের হেডিংয়ে লেখা হয়েছে যে বাংলাদেশের বর্তমান সরকারের এই যে ফ্রড, এই খবরটি যখন এলো আর চক্রান্তমূলক এই যে তাকে সরিয়ে দেওয়া, এটা মানছে না এবং আইসিজে এই মামলাটি ইউএন এর কাছে পাঠিয়ে দিয়েছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য, ভারতবর্ষকে জানিয়ে দিয়েছে। এই খবরটি যখন এলো তখন আমি ভাবলাম যে পূর্বের যে খবরটা আমি করবো ভেবেছিলাম সেই খবরটার থেকে এই খবরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এখন যা পারিপার্শ্বিক পরিবেশ, তাতে চারদিকে হাওয়া উঠে গেছে, যে কোনো দিন শেখ হাসিনা ঢুকে পড়তে পারেন। এখন ঢুকে পড়তে পারেন বললেই তো হবে না। ভারত ভেতরে ভেতরে খবর রাখছিল, হরিশ সালের ভেতরে ভেতরে খবর রাখছিলেন কবে কি হচ্ছে না হচ্ছে। তার ভিত্তিতে হরিশ সালভে একদিন শেখ হাসিনার সঙ্গে দেখাও করেছিলেন, কালকে জানতে পেরেছি। তারপরেই শেখ হাসিনা উনি বলেন যে আমি মাথা উঁচু করে দেশে ফিরব। অর্থাৎ তিনি জেনে গিয়েছেন যে তাকে আটকাবার পথ নেই। এবার ভারত কোন যুক্তিতে করছে? ভারতের যুক্তি একটাই, যে উনি যে বৈধ আমরা যে বৈধ প্রধানমন্ত্রী বলি, তার একটাই কারণ, তিনি কোনো রিভিশন লেটার দেননি, পদত্যাগপত্র তিনি দেননি। তাকে বিক্ষোভ করে চক্রান্ত করে তাকে পাঠিয়ে দেওয়া হয়, বলা হয় আপনি প্রাণ বাঁচাতে পালিয়ে যান। তিনি তখন ভারতে আশ্রয় নেন। ভারত বরাবর তাকে অতিথি হিসেবেই রেখে দিয়েছে। তখন থেকেই ভারত প্ল্যান করছিল আইনানুগ ব্যবস্থা নিয়ে কি করে করা যায়। তার সঙ্গে তো আরো উল্টো পাল্টো ব্যাপারগুলো জুড়লো। এই তারপরে বর্ডার ফেন্সিং হলো। এখন এই বর্ডার ফেন্সিং দেখার জন্য 5 তারিখ আসাম যাচ্ছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং 15 তারিখ বাংলায় আসছেন বর্ডার ফেন্সিং দেখতে, কাজকর্ম দেখতে। তো সেটা অন্য প্রসঙ্গ। এখন হয় ভারতবর্ষকে তার পদত্যাগপত্র দেখাতে হবে, অথবা আইসিজেতে যে ডেট পড়বে সেই ডেটে তাকে ওই পদত্যাগপত্র বাংলাদেশ সরকারকে দেখাতে হবে, বর্তমান সরকার। যদি পদত্যাগপত্র না দেখাতে পারে তাহলে সেক্ষেত্রে আইসিজে তাকে বৈধ প্রধানমন্ত্রী ঘোষণা করবে এবং ইউনাইটেড কাউন্সিলে রেফার করে দেবে। ইউনাইটেড কাউন্সিল কি বলবে? না, বৈধ প্রধানমন্ত্রী তিনি দেশে ফিরতেই পারেন, কারণ তিনি তো জনগণের রায় নিয়ে আসছেন, তার তো পদত্যাগপত্র নেই। অতএব শেখ হাসিনাকে ফেরানোর জন্য যে রাস্তাটি খুঁজছিল ভারত, সেই রাস্তাটি পেয়ে গেছে। এখন এই যে খবরটা আমি যেটা বলছি, যেটা 19শে এপ্রিল আমি করেছিলাম এবং আমার কমেন্ট বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই খবরটা কিন্তু বাংলাদেশে এখনকার সরকার কিন্তু জানে, এবং পূর্বতন সরকার উপদেষ্টারা তারাও জানেন। এই জানার ফলে
একটা সবার মধ্যে ভয়ে একটা কাঁপুনি ধরেছে। এ বলছে আমি জানতাম না, ও বলছে আমি জানতাম না। একটা কিচেন ক্যাবিনেট ছিল, তারাই নাকি জানতেন না, অবশ্য তারা উপদেষ্টা ছিলেন, ভারী ভারী উপদেষ্টা। এখন যিনি পররাষ্ট্র উপদেষ্টা ছিলেন ওই তৌহিদ হোসেন, তিনি বলছেন বাণিজ্য চুক্তি সম্পর্কে আমি কেউ জানতাম না, আমাকে লুকিয়ে যাওয়া হয়েছে। ফরিদা আক্তার ইনিও বলেছেন, নজরুল অধ্যাপক নজরুল তিনিও বলেছেন। এই লোকটার নামে বেশি নিই না, নামটা ভুলে যাই বারবার, নাম বেশি নিতে ইচ্ছা করে না, এত বড় মিথ্যাবাদী এই লোকটা। তো এইরা এখন সব পিঠ বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু পিঠ তো বাঁচবে না। বিএনপি সরকার তেমন কিছু করেনি, বিএনপি সরকার সেফ এক্সিট পেয়ে যাবে, কিন্তু আপনারা কেউ সেফ এক্সিট পাবেন না। আর ভারতবর্ষ কি করে ফেরাবে তার প্ল্যান সমস্ত রেডি করা আছে, কিন্তু আমি বলতে পারবো না, বললে আপনারা সতর্ক হয়ে যাবেন, বলা যাবে না। কিন্তু শেখ হাসিনা মাথা উঁচু করে আদালতের এবং ইউনাইটেড নেশনের রায় নিয়ে তিনি দেশে ফিরবেন। তাই উনি বলেছেন আমি মাথা উঁচু করে ফিরব। এবার আপনারা জিজ্ঞেস করতে পারেন কবে নাগাদ হতে পারে। দেখুন, ব্যাপারটা হচ্ছে এখন পুরোটা ইন্টারন্যাশনালি চলে গিয়েছে, এটা সময় লাগবে। আর যতক্ষণ না বর্ডার ফেন্সিংটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু ভারত কোনো রকম অ্যাকশনে যাবে না। এই যে গত কয়েকদিন ধরে এই যে সংঘর্ষ হচ্ছে সীমান্তে, এই সংঘর্ষ আমি তো আগেই বলেছি, সংঘর্ষ একটা ছোট ফুলকি যদি বারুদের স্তূপে গিয়ে পড়ে তাহলে পরে একটা বড় বিস্ফোরণ হতে পারে। আপনাদের কতগুলো খবর দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে কি হতে যাচ্ছে। যেমন আইটিবিপি বলে আমাদের একটা সংস্থা আছে, ইন্দো টিবেট বর্ডার পুলিশ, তারা তিবেতটা পাহারা দেয়। যেহেতু ডেমচকে এখন প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে চীনকে ঠেকানোর জন্য, নেপাল এবং এই ভুটান এবং চীন এবং ভারত এই তিনটে জায়গায় মিলনস্থল হচ্ছে ডেমচক। সেখানে যখন প্রচুর ভারতীয় সৈন্য মোতায়েন করা হয়েছে, তখন এই আইটিবিপি সেনাদের নিয়ে আসা হয়েছে। বলা হচ্ছে পুলিশ, আসলে তারা সেনা, তাদেরকে নিয়ে আসা হচ্ছে পুরো শিলিগুড়ি করিডোরের একদম পেছন দিকে। এরা আর বিএসএফ, এরা দুজনে থাকবে। আসামে থাকবে আসাম রাইফেলস এবং বিএসএফ। পশ্চিমবঙ্গে থাকবে এটিএস এবং তার সঙ্গে বিএসএফ। বিহারে থাকবে বিহার রাইফেলস এবং আমাদের বিএসএফ সিআইএসএফ। বিহারে দুটো জায়গাতে দুটো অর্গানাইজেশন থাকবে, বিএসএফ থাকবে, সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল রিজার্ভ ফোর্স, তারাও থাকবে। এছাড়া থাকছে বিএসএফ। এটা একদম উত্তরবঙ্গ পর্যন্ত এই তিনটে ফোর্সকে রেডি করা হচ্ছে। এখন যখন ভেতরে ইনভেট করা হবে না, যখন ভেতরে ইনভেট করা হবে তখন কি 10 কিলোমিটার 20 কিলোমিটার ভেতরে ঢুকে গেল, তখন বাংলাদেশের সেনাবাহিনী কি করবে? এদিকে তো 1 কোটি লোক তো জড়ো হয়ে যাবে শেখ হাসিনাকে করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য। তাদেরকে সামলাবে না সরকারকে সামলাবে নাকি বর্ডার সামলাবে? কোন দিকে যাবে? আপনারই ভেবে বলুন কোন দিকে যাবে। ফলে আজ যারা নাচানাচি করছেন না, তারাই নাচানাচিটা বন্ধ করুন। ভয় পেয়েছেন, আপনাদের পালাবারও জায়গা নেই। আপনারা ভারত হয়ে পালাবেন তো ভারতের ভিসা আপনারা এই যে সাজিদ নাকি
একটা সাজিদ আছে বোধহয়, একটা নাহিদ আছে, একটা আছে পাটোয়ারি আছে, হ্যাঁ, সার্জিস, আর 26 অক্ষর আছে সজীব ভুইয়া, সে একটা আছে, ইউনুস আছে, ফরিদা আক্তার আছে, তারপরে আর এক ম্যাডাম আছেন, বেশ সেজে গুজে থাকেন, চটকদার কথাবার্তা বলেন, নামটাই ভুলে গিয়েছি, তিনি আছেন। আমি বহু আগে একবার বলেছিলাম, আপনারা ঘর সংসার করছেন, কি দরকার এইসব ঝামেলার মধ্যে ঢুকে, পরবর্তীকালে তো সেই মুশকিলের মধ্যেই পড়বেন। তা আমার কথা তো কেউ শোনে না, কেউ দাম দেয় না। আজকে দেখুন কি ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছেন। শেখ হাসিনা দেশে ফিরে রাষ্ট্রপতির কাছে অনুমতি নিয়ে তিনি আবার যখন বসবেন ক্ষমতায়, বসে তার প্রথম কাজ হবে এইগুলোকে টাইট মারা, তোলো, বিচার করো, আর ফাঁসিতে ঝোলাও। সে যদি মহিলা হয়, সে যদি পুরুষ হয়, তার বয়স 90 হলেও হবে, কারণ শেখ হাসিনাকে 87 বছর বয়সে যদি তারা ফাঁসিতে ঝোলানোর বন্দোবস্ত করতে পারে, তাহলে উনিই বা করবেন না কেন? উনি করবেন, আর ভারতবর্ষ সর্বত্র সহযোগিতা করবে। আমি তো বলেইছিলাম যে পুনর্গঠনের জন্য $20 বিলিয়ন দেবে ভারতবর্ষ, এবং প্রচুর কোম্পানিকে নিয়ে গিয়ে ওখানে স্থাপন করে 2 বছরের মধ্যে বাংলাদেশকে আবার একদম সেই উচ্চতায় নিয়ে যায়, যেখান থেকে উনি ছেড়ে এসেছিলেন সেই উচ্চতায় 2 বছরের মধ্যে পৌঁছে দেবেন। এর মধ্যে চাল ডাল যা যা দরকার সমস্ত কিছু পৌঁছে যাবে। ভারী শিল্প ছাড়া দেশের উন্নতি হয় না। তো এখন আপনারা অপেক্ষা করুন, আমি ডেট বলতে পারবো না, কারণ বললাম এটা ইন্টারন্যাশনাল ব্যাপার। কবে ওদের কাছ থেকে অর্ডার আসবে, কি হবে না হবে, সেটার জন্য একটু বসে থাকতে হবে। আর আমাদের একটু অপেক্ষা করতে হবে যাতে ফেন্সিংটা কমপ্লিট হয়ে যায়। ফেন্সিং পুরো কমপ্লিট হয়ে গেলে তারপরেতে এইবারেতে অ্যাকশনটা শুরু হবে। অ্যাকশনটা যে কোনো দিন শুরু হতে পারে, ফেন্সিং না হলেও অ্যাকশন শুরু হতে পারে। কারণ ফেন্সিংয়ের মতোই সমস্ত দাঁড় করিয়ে রাখার জন্যই ওই আইটিবিপিকে ডাকা হয়েছে, সিআইএসএফকে ডাকা হয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স আছে, তারপর আমাদের সেনা আছে। ঢুকবে আমাদের সেনা, তার পেছনে থাকবে বর্ডার সিকিউরিটি ফোর্স, তার পেছনে সুরক্ষায় থাকবে আইটিবিপি অথবা আসাম রাইফেলস অথবা বিহার রাইফেলস, এইরকম সমস্ত, অথবা কোথাও এসটিএফ। তা আপনাদের ছাড় নেই। এখন যদি বলেন আমরা কিছু জানি না, সব জানতো ইউনুস। মালটা খাওয়ার সময়, পয়দা খাওয়ার সময় সবাই খেয়েছেন, কই তখন তো পদত্যাগ করেননি। আপনার যদি মনে হতো, আপনার মনে হয়েছিল আপনি 3বার, আমি তৌহিদ হোসেনকে বলছি, উনি বলেছেন যে আমি 3বার পদত্যাগ করতে গেছিলাম, তা বললেন না কেন? আমি তো অনেক কোম্পানি ছাড়তে চাইনি, আমি তো পদত্যাগ করবো সিদ্ধান্ত নিয়েছি, পদত্যাগ করে দিয়েছি। আমি যদি পদত্যাগ করি, কাকে কে আমায় আটকাবে? কেউ আটকাতে পারবে না। আমার পোষাচ্ছে না, আমি চলে যাব। তা সালাউদ্দিন একজন আছেন না, বড় বড় কথা বলতেন, হ্যাঁ, সবাই দেখবেন ইঁদুরের মতো চুপসে গিয়েছে। ইঁদুর যেমন গর্তের দিকে ছোটে না পালাবার জন্য, এরাও ছুটোছুটি লাগিয়ে দেবেন। শুধু কটা দিন কটা মাস অপেক্ষা করুন। মানে যে কোনো দিন, মানে আমাদের তো অর্ডার যদি আসেও, ফেন্সিং যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ আমরা কিছু করব না। আর ফেন্সিং কমপ্লিট হয়ে গেলে, ইলেকট্রিক্যাল লাইন বসে গেলে, তারপরেতে যা করার তাই হবে। সুতরাং আপনারা অপেক্ষা করুন। শেখ হাসিনা মাথা উঁচু করে, যেমন বলেছেন দেশে ফিরবেন, তিনি মাথা উঁচু করে দেশে ফিরবেন। তার কারণটা আমি আপনাদের বলে দিলাম এবং স্ক্রিনও দেখিয়ে দিই। গতকাল 24শে মে সোমবার বাংলাদেশের পাকিস্তান দূতাবাসে রাষ্ট্রদূতের মাধ্যমে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের কাছে একটি গোপন চিঠি দিয়েছেন ডক্টর
মোহাম্মদ ইউনূস। ঠিক একই সময়ে আমরা দেখলাম যে ঢাকার একটা টেলিভিশনে মুখ খুলেছেন, বেশ কিছু স্পর্শকাতর কথা বলেছেন সদ্য সাবেক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মিস্টার তহিদ হোসেন। ডক্টর ইউনূসের এই গোপন চিঠি দেওয়া এবং তহিদ হোসেনের মুখ খোলা, এর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। এই আলোচনাটা শুরু করবার আগেই ঢাকার যে যমুনা টেলিভিশনে মিস্টার তহিদ হোসেন কথা বলেছেন, সেই নিউজের স্বভাবতই প্রশ্ন জাগে, হঠাৎ কেন পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার তহিদ হোসেন মুখ খুললেন? তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো কেন বলেছেন, হঠাৎ কাদের দ্বারা আদৃষ্ট হয়ে বলেছেন, কেন বলছেন, তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, তিনি কি গা বাঁচাতে চাচ্ছেন না কেন চাচ্ছেন, এটা নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি একটু আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমি যখন বলেছিলাম যে 5 জন উপদেষ্টা পদত্যাগ করতে চান, কিংবা আমি যখন বলেছিলাম যে ডক্টর ইউনূসের একটা কিচেন ক্যাবিনেট আছে, আমি বলেছিলাম বোধহয় 4-5 জন উপদেষ্টাকে নিয়ে তিনি সব সিদ্ধান্ত নেন, এই রেজওয়ানা হাসান, আদিলুর রহমান শুভ্র, তারপরে আসিফ নজরুল, আরো কয়েকজনের নাম বলেছিলাম। তখন মন্তব্যের সেকশনে অনেকেই বলেছিলেন যে আমি কি করে জানি, আমি কি সেখানে উপস্থিত ছিলাম কিনা, আমি চাপা মারছি, এরকম অনেক কথা বলেছিলেন। তো আজকে যখন মিস্টার তহিদ হোসেন এই কথাটা বললেন, তখন দেখলাম এটা শুধু ভাইরাল হলো না, এটা মানুষজন বিশ্বাসও করছে। আমি যে তথ্যগুলো আপনাদের দেই তা কখনো কখনো হয়তো সঠিক প্রমাণিত হয় না, কারণ কিছু থাকে আমার অ্যানালিসিস, কিছু অনুমান, এবং কিছু থাকে যে আমি যে তথ্যটা পেয়েছি পরবর্তীতে সেটা বদলে গেছে। কিন্তু আমার পক্ষ থেকে সবসময় একটা চেষ্টা থাকে যে আমি একটা অথেন্টিক নিউজ আপনাদের সাথে, অথেন্টিক ইনফরমেশন আপনাদের সাথে যেন শেয়ার করতে পারি। সো আজকে মিস্টার তহিদ হোসেন অন্তত আমাদের কিছু উপকার করে দিলেন। তো মিস্টার তহিদ হোসেন আজকে কেন মুখ খুলছেন, এবং তিনি বলেছেন সবকিছুতে ডিপ স্টেট থাকে, আওয়ামী লীগ আবার ফিরে আসবে। মিস্টার তহিদ হোসেন কি এখনো ডিপ স্টেটের পক্ষ হয়েই কথা বলছেন? এই প্রশ্নটি কিন্তু উঠেছে। তিনি কি নতুন করে কোনো বার্তা দিলেন? যখন আওয়ামী লীগ সভানেত্রী এবং বাংলাদেশের একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব দৃঢ় কণ্ঠে বলছেন তিনি বাংলাদেশে ফিরবেন, এবং আওয়ামী লীগের সূত্রে যতটুকু খবর পাই তাদের মধ্যেও একটা মুভমেন্ট শুরু হয়ে গেছে দেশে ফেরার, সেই মুহূর্তে আওয়ামী লীগ ফিরবেন বলা ডিপ স্টেটেরই লোক মিস্টার তহিদ হোসেনের মুখে, হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? এটা যদি আপনি বিশ্লেষণ করেন যে মিস্টার তহিদ এর মধ্য দিয়ে একটা ইনফরমেশন বাজারে ছেড়েছে, যে সেটা হলো যে আওয়ামী লীগ ইজ রিটার্নিং, আর আওয়ামী লীগ তো আসলে অনেকেই বলেন যে আছে, আওয়ামী লীগের আবার ফেরার কি আছে, যাই হোক আওয়ামী লীগ রাজনীতিতে একদম সক্রিয় হচ্ছে, আমরা এটাই উনি বোঝাতে চেয়েছেন। এর মধ্য দিয়ে উনি দুটো বার্তা দিয়েছেন, এবং এই বার্তাটি তিনি ডিপ স্টেটের নির্দেশেই দিয়েছেন। একটা হলো বাজার অ্যাসেস করা, দ্বিতীয় হলো যারা জুলাই সন্ত্রাসী ছিলেন, জুলাই মাসের সেই জঙ্গি অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলেন, তাদের প্রতিও একটা বার্তা আছে, একটা ওয়ার্নিং আছে, একটা সতর্ক সংকেত আছে যে আওয়ামী লীগ ফিরে আসবে, তাহলে তোমাদের পরিণতি কি হবে বাবারা, সুতরাং তোমরা এখনই হয় পালাও, আর যদি না পালিয়ে যাও তাহলে পরিণতি ভোগ করবার জন্য অপেক্ষা করো। বিটুইন দ্য লাইন্স এই দুটা মেসেজ ছিল। আর কিন্তু তিনি গা বাঁচিয়ে ডিপ স্টেট যে বাংলাদেশে একটা নতুন খেলা শুরু করতে যাচ্ছে, যে বারবার বলছি বাংলাদেশের রাজনীতি হাওয়া বদলে যাচ্ছে। ট্রাম্প গত রবিবার যে ফোন করে ইন্ডিয়ায় যে কথাগুলো বললেন, তার আগে মার্কো রুবিও যে কথাগুলো বলেছেন, অজিত দোভাল এবং জয়শঙ্করের সাথে মিটিং এ, সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি যে চেঞ্জ হচ্ছে এবং এটা যে জুলাই সন্ত্রাসীদের বিপক্ষে যাচ্ছে সেটা খুব স্পষ্ট হয়ে উঠছে। এবং এই জায়গাটাই ডক্টর ইউনূস খুব ভীত হয়ে পড়ছে। ডক্টর ইউনূস শুধু ভীত হচ্ছে না, তিনি যাদের মাস্টার মাইন্ড বানিয়েছিলেন, যারা জুলাই সন্ত্রাসে নেতৃত্ব দিয়েছিল, জুলাইয়ের জঙ্গিরা, তারাও সবাই ইউনূসের কাছে এসে এখন বলছে আমাদের তাহলে কি হবে স্যার। তো সব মিলিয়ে ডক্টর ইউনূস এখন একটা অথৈ সাগরে পড়েছে, এবং এই অবস্থায় তিনি একটি গোপন চিঠি লিখেছেন পাকিস্তানের আর্মি চিফ মিস্টার আসিম মুনিরের কাছে, এবং এই চিঠিটি গতকাল ঢাকার পাকিস্তান দূতাবাসে নিয়ে গিয়েছে
তার আগের প্রেস সচিব ডাস্টবিন শফিক 11টা 47 মিনিটে পাকিস্তানি রাষ্ট্রদূত ইমরান হায়দারের কাছে তিনি এই গোপন চিঠিটি হস্তান্তর করেন এবং তখন সেখানে উপস্থিত ছিলেন আইএসআই এর বাংলাদেশ স্টেশন চিফ। এই চিঠিতে কি লেখা আছে? এই গোপন চিঠির মাধ্যমে আসলে ডক্টর ইউনূস বেইজিং এ রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে চেয়েছে এবং এই রাজনৈতিক আশ্রয় যে প্রার্থনা করবেন চীনের কাছে, সেখানে পাকিস্তানের সেনা প্রধানকে মধ্যস্থতা করবার জন্য অনুরোধ করছেন। যে কথা বলছিলাম যে ডক্টর ইউনূস নিজেও আতঙ্কিত, তার যে সাঙ্গপাঙ্গরাও আছে তারাও চিন্তিত। এই মুহূর্তে ঠিক করা হয়েছে যে তিনি 12 জনের জন্য চায়নার বেইজিং এ রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করবেন। প্রথম দফায় 7 জন এবং দ্বিতীয় দফায় 5 জন, মোট 12 জন। এবং এই 7 জনের মধ্যে রয়েছেন তার সাবেক প্রেস সচিব ডাস্টবিন শফিক, প্রেস টিমের আরেকজন আবুল কালাম মজুমদার, তারপরে কিচেন ক্যাবিনেটের 4 জন সাবেক উপদেষ্টা এবং 2 জন ব্যবসায়ীও রয়েছেন। ডক্টর ইউনূস মনে করছেন যে যেহেতু তার বিরুদ্ধে আদালতে রিট হয়েছে, এই রিটগুলো আপাতত খারিজ হলেও এটা একটা লিগ্যাল এভিডেন্স হিসেবে রয়ে যাচ্ছে এবং এটা যে কোনো সময় পরবর্তীতে পরিস্থিতি ইউনূসের প্রতিকূলে গেলে এগুলো আবার রিভাইভ করবে, এগুলো আবার আদালতের সামনে চলে আসবে। এছাড়াও আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমি আগেও বলেছিলাম যে নির্বাচনের 3 দিন আগে 8ই ফেব্রুয়ারি এবং 9ই ফেব্রুয়ারি এই কিচেন ক্যাবিনেট এবং ডক্টর ইউনূস এরা সব শেষ চেষ্টাটা করেছিলেন নির্বাচন ভণ্ডুল করার জন্য, আইদার মিলিটারি কু আর সিভিল কু, যে কোনো ভাবেই হোক তারা এটা একটা চেষ্টা করেছিলেন এবং এই ইনফরমেশনটা কিন্তু তারেক রহমানের সরকারের কাছে আছে। সো তারেক রহমান সরকার এইটা, তার যারা নীতি নির্ধারক আছেন তারা কিন্তু ডক্টর ইউনূসের এই বিষয়টা মনে রেখেছেন এবং ডক্টর ইউনূস কিছুটা হলেও আতঙ্কিত যে এই ইস্যুতেও ডক্টর ইউনূসের বিরুদ্ধে ইভেন ডক্টর তারেক রহমানও হয়তো কোনো ব্যবস্থা নিতে পারেন। এছাড়াও ডিপ স্টেটের যে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, এটা ডক্টর ইউনূসও টের পাচ্ছেন এবং ডিপ স্টেটের যে ভাষ্য, রিসেন্ট একটা ভাষ্য যে বাংলাদেশে জুলাই অগাস্ট রেজিম চেঞ্জের মাধ্যমে তারা যা অ্যাচিভ করতে চেয়েছিলেন সেটা তারা অ্যাচিভ করতে পারেনি এবং সেই অ্যাচিভ করার ব্যাপারে ডক্টর ইউনূস টোটালি ফেল করেছেন। সুতরাং ডিপ স্টেট এই এলাকায় তাদের স্বার্থ বজায় রাখার জন্য নতুন খেলা শুরু করেছে, যেটা আমি শুরুতেই বললাম যে ওই যে মিস্টার তৌহিদ বলেছেন, তৌহিদ সাহেব তো ডিপ স্টেটের পক্ষে এখনো কথা বলছেন। সো ডক্টর ইউনূসের এই আতঙ্ক বেজিং তাকে শেষমেশ রাজনৈতিক আশ্রয় দেবেন কিনা এবং বেজিং এ যদি তিনি রাজনৈতিক আশ্রয় পান তাহলে সেখানে গিয়ে তিনি বাংলাদেশ এবং ভারতের বিরুদ্ধে তার তৎপরতাগুলো অব্যাহত রাখবেন, এই প্ল্যানটাও কিন্তু তার মাথায় আছে। সুতরাং এই যে গোপন চিঠি, যেটা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, কিন্তু চিঠির কন্টেন্টটা নিয়ে অনেকেই আমরা অপেক্ষা করছিলাম, কিন্তু এই এপিসোড করার আগেই পেলাম। দেখা যাক ডক্টর ইউনূস শেষমেশ রাজনৈতিক আশ্রয় পান কিনা। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো আসসালামু আলাইকুম। দেখেন, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যখন এই কথা বলে যে এইসব ছাত্র আন্দোলন বলতে কিছুই ছিল না, এটা পুরোটাই আমেরিকান ডিপ স্টেটের খেলা, তারপর কি আর 24শে 5 আগস্ট বা জুলাই আগস্টে যা হয়েছে তাকে আপনি কোনো গণ অভ্যুত্থান বা বিপ্লব বলবেন? নাকি পুরোটাই ছিল একটা ষড়যন্ত্র, মসনদ ষড়যন্ত্র, প্রাসাদ ষড়যন্ত্র, এবং সেই প্রাসাদ ষড়যন্ত্রের সাথে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো সেই কিছু মির্জাফর আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড সাহেবরা তারা ইনভলভ হয়ে গিয়েছিল বাংলাদেশকে তছনছ করার জন্য। আর এটা এখন পুরো দস্তুর প্রমাণ দেখা যাচ্ছে এবং সেই প্রমাণে বাংলাদেশের গত 20-30 বছরের অন্যতম সংবাদ মাধ্যম প্রথম আলো তারা নিজেদেরকে শরিক করে নিচ্ছে। প্রথম আলো নিয়ে আমার আক্ষেপটা সবচেয়ে বেশি এই কারণে, কারণ আমাদের যৌবনটা প্রথম আলো পত্রিকার মানে এত অ্যাটাচ ছিল। আপনারা যারা এখন এই জেনারেশনে তারা হয়তো এটা বুঝবেন না যে আমাদের সকালটা প্রথম আলো ছাড়া শুরু হতো না। 1 কাপ চা প্রথম আলো যেদিন বন্ধ থাকতো ঈদের ছুটিতে, কারণ যেন হাসফাস লাগতো, কিছু একটা নাই। সেই প্রথম আলোর যেই চেহারা আমরা এখন দেখতে পাচ্ছি, আমি ইচ্ছা করি প্রথম আলোর একজন খুব দায়িত্বশীল ঊর্ধ্বতন সাংবাদিককে আমি সেই দিন একটা মেসেজ দেখেছি, এই কি আমাদের প্রথম আলো? আমরা যা দেখতে পাচ্ছি এই প্রথম আলো যেই আওয়ামী লীগকে নিয়ে এত কথা, এই আওয়ামী লীগকে
হটানোর পেছনে আসলে তো জনগণকে মিসগাইড করা হয়েছে, জনগণকে ভুল বোঝানো হয়েছে, বাংলাদেশের সহজ সরল মানুষের ইমোশনকে ইউজ করা হয়েছে। সেই ইউজের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি প্রথম আলো এখন যেসব নিউজ ছাপছে সেখানে। আমার ইউনিভার্সিটির এক ছোট ভাই, সে কয়েকটা লাইন লিখেছে, আমি সেই লাইনগুলো থেকে কয়েকটা লাইন আপনাদেরকে শোনাই। প্রথম আলো রাজনীতির হালচাল নিয়ে 6 পর্বের একটা সিরিজ রিপোর্ট করেছে। আজ শেষ পর্বের শিরোনাম ছিল রিফাইন্ড আওয়ামী লীগের সায় নেই, অপেক্ষাতেই দল। খুব আগ্রহ নিয়ে পড়তে বসলাম। আনোয়ার হোসেন নামের একজন রিপোর্টার। প্রথম প্যারায় সারাংশ হলো আওয়ামী লীগের সবাই চায় রিফাইন্ড হয়ে ফিরুক, কিন্তু দলের শীর্ষ নেতা বিশেষ করে শেখ হাসিনা এতে সায় নেই। এ নিয়ে অনেকের মধ্যে হতাশা, কিন্তু এই সবই কারা, আবার কাদের মধ্যে হতাশা? গোটা রিপোর্ট পড়েও আপনি তাদেরকে খুঁজে বের করতে পারবেন না। তবে এরপরই প্রতিবেদক লিখেছেন, আবার এদের কেউ কেউ মনে করেন, মানে এই নাম না জানা মানুষের আবার কেউ কেউ আছে, মানে প্রথম আলোর রিপোর্টে দায়িত্বশীল কোন একটা মানুষের কমেন্ট নাই। ওই রিপোর্টাররা আমরা অনেক সময় বাধ্য হয়ে অফিসের চাপে, ম্যানেজমেন্টের চাপে টেবিলে বসে বসে রিপোর্ট লিখতাম না। আমি যতটুকু জানি আনোয়ার হোসেন খুব ভালো একজন রিপোর্টার, কিন্তু তার হাত দিয়ে এই রিপোর্টে কি কি এসেছে দেখেন। প্রথম আলো রিপোর্টে কিভাবে কিভাবে বলা হয়েছে। দীর্ঘ এই রিপোর্ট লিখতে রিপোর্টার অসংখ্য মানুষের মতামত নিয়েছেন। চলুন তাদের কয়েকজনের নাম দেখি। কিরকম? আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র, ওয়াকিবহাল সূত্র, সংশ্লিষ্ট একাধিক সূত্র, আওয়ামী লীগ নেতাদের একাধিক অংশ। এইভাবে তারা আওয়ামী লীগের বক্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করেছে। যেখানে আরো অবাক করা, গত 2 বছরে লীগের তৃণমূলের একটা কর্মীয় দল ছাড়ার খবর পাই নাই আমরা। কিন্তু এ পর্যায়ে রিপোর্টার জানাচ্ছেন, সামনে স্থানীয় নির্বাচনের সময় আওয়ামী লীগের অনেকেই অন্য দলে চলে যেতে পারে। খুবই দরকারি তথ্য, একটু নড়ে চড়ে বসলাম তো। এই খবরের সূত্র হলো আওয়ামী লীগের কেউ কেউ। সাক্ষাৎকার নেওয়ার পরের নেতাদের নামগুলো দেখি। কি হয়েছে? নানা মাধ্যমে আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, কারো নাম নাই। সংশ্লিষ্ট একাধিক সূত্র, 2 জন প্রভাবশালী সাবেক সাংসদ, নাম প্রকাশ না করার শর্তে দেশ ও বিদেশে থাকা আওয়ামী লীগের একাধিক নেতা, কট্টরপন্থীদের মতে ভারত ও ইউরোপে থাকা 2 জন কেন্দ্রীয় নেতা, সংশ্লিষ্ট একাধিক সূত্র। সব মিলিয়ে নেতাদের কেউ কেউ বলেন, মাঠ পর্যায়ে নেতাকর্মীদের বড় অংশ, অনেকে আর আশা দেখছেন না। দলটির অনেক নেতা মনে করেন, দলটির একটি অংশ বলেন একাধিক দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে দলীয় সূত্রে জানিয়েছে। ওই যে আমরা বলি, অনেক সময় বলতাম যে গাঁজাখুরি রিপোর্ট। রিপোর্টার কি গাঁজা খেয়ে রিপোর্ট লিখেছে? প্রথম আলো একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে চলে। তারা বিএনপিকে, বাংলাদেশে যদি কোনো গণমাধ্যম বিএনপিকে নাকানি চোবানি খাইয়ে থাকে, তাহলে প্রধান ভূমিকাটা পালন করেছে প্রথম আলো ডেইলি স্টার। বেগম খালেদা জিয়া, তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, হারিস চৌধুরী, এদের কারো, আমি নাম বললে আর লিস্ট অনেক লম্বা, এদের এমন কারো চরিত্রের উপরে এমন কোনো দাগ নাই যেটা প্রথম আলো ঘাটলে রিপোর্ট পাওয়া যাবে না। এবং তাদেরকে স্পেসিফিক 111-এর সময় ডিজিএফ এর বরাত দিয়ে তাদের যেসব মানে কুকীর্তি নামে যা তুলে ধরা হয়েছে, এখন পুরোই পোল্টি। এখন তারা আবার আওয়ামী লীগ নিয়ে আছে। 2 দিন বাদে যে আবার বিএনপি নিয়ে পড়বে না, এর কি গ্যারান্টি আছে? অর্থাৎ চরিত্র বলতে প্রথম আলো কি সত্যিকার অর্থে কিছু রাখছে? প্রথম আলোদের কাছে আমাদের কি প্রত্যাশা ছিল? এই ডক্টর ইউনূস সরকারের সময় যত অন্যায়, অবিচার, অনিয়ম, অপশাসন, মব হয়েছে, এগুলোর বিরুদ্ধে প্রথম আলো কথা বলুক। প্রথম আলো স্বাধীনতার পক্ষের পত্রিকা দাবি করে। স্বাধীনতার চেতনা, স্বাধীনতার স্মৃতিস্তম্ভ ডক্টর ইউনূস আমলে যেভাবে ধ্বংস করা হয়েছে, প্রথম আলো একটা রিপোর্টে সেই চিত্রগুলোও কি ঠিক মতো ফুটে উঠেছে? এখন প্রথম আলো এই রিফাইন্ড আওয়ামী লীগের বয়ান তুলছে যে আওয়ামী লীগের সবাই নাকি রিফাইন্ড আওয়ামী লীগ চায়। কিন্তু বাংলাদেশে আমার মনে হয় খুঁজলে, হ্যাঁ, চায় যে আওয়ামী লীগ শুদ্ধ হয়ে আসুক। শুদ্ধ হয়ে আসুক মানে কি? আওয়ামী লীগের শেখ হাসিনা মাথা কেটে ফেলে দেখ, আওয়ামী লীগের সব বাতিল করে দেখ, বাতিল করে প্রথম আলোর পছন্দ মতো আওয়ামী লীগের নেতা বসাক। সেটা তো আওয়ামী লীগের নেতা কর্মীরা চায় না। কিছুটা চারিত্রিক পরিবর্তন হোক, আওয়ামী লীগ নেতাদের কথাবার্তার ধরনের পরিবর্তন হোক, ওই ট্রেডিশনাল খিস্তি খেয়ে বাদ যাক, এবং যেই মুখগুলো আওয়ামী লীগ শাসনের সময় কুখ্যাতি অর্জন করেছে সেই মুখগুলো আর না আসুক, এটা আওয়ামী লীগের সবাই চায়। কিন্তু প্রথম আলোর ধারণার যে রিফাইন্ড আওয়ামী লীগ, সেই রিফাইন্ড আওয়ামী লীগ প্রতিষ্ঠার জন্য প্রথম আলো লেগেছে। এটা কি ওয়ান কাইন্ড অফ আবার একটা -2, বিএনপি আওয়ামী লীগ সব বাদ, ওয়ান কাইন্ড অফ আবার তারেক রহমান আর শেখ হাসিনা বাদ? সেই রকম কোনো প্লট? কারণ ডিপ স্টেট যে এখনো খেলছে।
আমরা অনেকবার বলেছি এই সমস্ত কিছুই এখনো ডিপ স্টেটের খেলা। সবাই ওপেন বলছে ডিপ স্টেট এবারের খেলাটা কোন দিক দিয়ে খেলছে, কাকে নিয়ে কি করতে চায়, এই প্রশ্নগুলো কি প্রথম আলো কখনো তুলেছে? ভালো থাকবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম কিছু জ্ঞানপাপী সুশীলরা বলছেন শেখ হাসিনার সাজা হয়েছে, তার আপিল করার যে মেয়াদ সে মেয়াদ শেষ হয়ে গেছে, তাকে এসে সারেন্ডার করে ভাবটা যেন তাকে ফাঁসির রজ্জুতে ঝুলে পড়তে হবে, আর কোনো বিকল্প নাই। আপনারা স্মৃতিভ্রষ্ট না হলে একটু স্মরণ করে দেখুন, একটি পরিপূর্ণ লিগ্যালি কনস্টিটিউটেড ট্রাইব্যুনালে আবুল কালাম আজাদ, যিনি বাচ্চু রাজাকার নামে সমধিক পরিচিত, তার মৃত্যুদণ্ড হয়েছিল। তিনি বাংলাদেশে ফিরে এসেছেন, দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। তাকে কি কারাগারে নেওয়া হয়েছে? তিনি কি আপিল করেছেন? না, করেননি, নেয়নি। 21শে অগস্টের গ্রেনেড হামলার মামলায় যারা পলাতক, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, বিভিন্নভাবে সাজাপ্রাপ্ত ছিলেন, তারা কি দেশে ফিরে এসে অ্যাপিল করেছেন? তারা কি কেউ কারাগারে গেছেন, নাকি তাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এ কথা বলে তাদের গলায় ফাঁসির রজ্জু পরিয়ে দেওয়া হয়েছে? তারা তো অনেকেই গুরুত্বপূর্ণ পদে সরকারে অধিষ্ঠিত হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত অনেকেই দীর্ঘদিন পলাতক থেকে দেশে গিয়ে কিভাবে তারা অবমুক্ত হয়ে গেলেন, নির্দোষ সাব্যস্ত হলেন, এ প্রশ্নগুলো একবার ভেবে দেখবেন। একপাক্ষিক চিন্তা না করে বিবেকটাকে একেবারে বিসর্জন দিবেন না। পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধুকে মৃত্যুদণ্ডের আদেশ পড়ে শোনানো হয়েছিল, সেটা কি কার্যকর হয়েছিল? আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ প্রায় শেষ পর্যায়ে, সেই মামলার পরিণতি কি হয়েছিল মনে পড়ে? 2007 সালের সেনা সমর্থিত 111 সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ অন্যান্যদের বিরুদ্ধে যে বিচার প্রক্রিয়া শুরু করে সাক্ষ্য গ্রহণ প্রায় শেষ করেছিলেন, সেই মামলার পরিণতি কি হয়েছিল সেগুলি কি আপনাদের মনে পড়ে? দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে অ্যাপিলে থাকা অবস্থায়, অর্থাৎ সাজা তার বাতিল হয় নাই, সেই ব্যক্তি বাংলাদেশের অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই মামলার সাজার পরিণতি কি হয়েছে এগুলো কি মনে আছে? এরকম অসংখ্য উদাহরণ আছে। ফলে যারা একপাক্ষিক অন্ধের মতো কথা বলেন, তাদের বলবো একটু পড়াশুনো করুন, একটু খতিয়ে দেখুন। রাজনৈতিক উদ্দেশ্যে অবৈধভাবে গঠিত ট্রাইব্যুনালের মাধ্যমে বেআইনি প্রক্রিয়ায় নিয়োজিত বিচারকদের দ্বারা যুদ্ধ অপরাধীদের পক্ষের আইনজীবীদের সরকারের পক্ষের প্রসিকিউশনের আইনজীবী নিয়োগ করিয়ে পলিটিক্যালি মোটিভেটেড যে জাজমেন্ট করানো হয়েছে, এই জাজমেন্ট এমনিতেও বেআইনি। তাছাড়া কোনো নৈতিকতার মানদণ্ডে, আইনের দৃষ্টিতে এই জাজমেন্ট কোনোভাবে সাস্টেইনেবল না। সুশীল সাজার আগে, জ্ঞান বিতরণ করার আগে একটু পড়াশুনো করুন, অতীত সম্পর্কে খোঁজ খবর নিন। নির্বোধের মতো, নির্লজ্জ, জ্ঞানপাপীর মতো কথা বলে আপনাদের নিজেদের অবস্থানটাকে কত খেলো করেন সেটা একটু ভেবে দেখেন। শেখ হাসিনার বিরুদ্ধে যে ট্রাইব্যুনাল রায় দিয়েছে, এই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে সম্পূর্ণরূপে অবৈধভাবে। এই ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ করা হয়েছে অবৈধ প্রক্রিয়ায়। এই ট্রাইব্যুনালের প্রসিকিউশন ছিল পলিটিক্যালি মোটিভেটেড। এই ট্রাইব্যুনালের সাক্ষীরা হচ্ছে সম্পূর্ণরূপে পলিটিক্যালি ওয়েল ট্রেইনড,
তাদের কোথায় কোথায় ট্রেনিং দেওয়ানো হয়েছে, কোথায় তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কাদেরকে প্রলুব্ধ করা হয়েছে এবং এদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি, সবই আমাদের জানা। সময় হলে সবই খুঁজে বের করা হবে। সাজানো বানোয়াট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার রায় কখনো কার্যকর হয় না। আর শেখ হাসিনার সঙ্গে রয়েছে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, তারা সকলে। শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধ করে নাই। অন্যান্য যাদেরকে সাজা দেওয়া হয়েছে তাদেরকেও সম্পূর্ণরূপে অসৎ উদ্দেশ্যে প্রণীত বিচার প্রক্রিয়ায় পরিকল্পিতভাবে সাজা দেওয়া হয়েছে। এই সাজা কখনোই টিকবে না এবং সেদিন খুব দূরে নয়। প্রথমত জনাব সালাউদ্দিন সাহেব চমৎকারভাবে কথা বলেন, কিন্তু পার্লামেন্টে ওনার যে বক্তব্য সেটা সংবিধান নিয়ে বা পুঁথিগত যে সকল বিদ্যা সেই সকল বিষয় নিয়ে কথা বললে পয়েন্টিফাই এবং শুনতে ভালো লাগে, কিন্তু ওনার মন্ত্রণালয় বা অন্য যে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে কথা বললে উনি প্রায়ই এলোমেলো করে ফেলেন। পূবের চাঁদ পশ্চিমে নিয়ে যান এবং দক্ষিণের বাতাস উত্তরে নিয়ে যান। এতে করে উনিও নিজেও বিপদে পড়েন, ওনার নেতা জনাব তারেক রহমান সাহেব তিনিও বিব্রত বোধ করেন। এর কারণ হলো তাকে তো আসলে বর্তমান সরকার একেবারে সর্বোচ্চ মর্যাদায় রেখেছে। ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বলা হয় তিনি তারেক রহমান সাহেবের শিক্ষক, তার উপর তারেক রহমান সাহেবের ছায়া। তো সব মিলিয়ে ওনার আসলে অনেক সতর্কভাবে কথাবার্তা বলা উচিত। এই কারণে বলা উচিত, আমি প্রথমেই বলি, চট্টগ্রামে যে একটা দুর্ধর্ষ জায়গা আছে জঙ্গল সলিমপুর, এটা কিন্তু এই ইনুসের জামানাতে আমরা এই প্রথম সাধারণ মানুষ দেশবাসী জানতে পারলো। কিন্তু এর আগে কিন্তু ব্যাপকভাবে ওখানে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে বা ওখানে মারাত্মক কিছু একটা হয়েছে। আওয়ামী লীগ জমানাতে বেশ কয়েকটা অপারেশন হয়েছে সাকসেসফুলি, এবং সেখানে যা কিছু হয়েছে সবগুলো পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি মিলিটারি অপারেশন হয়েছে, সেগুলো নিয়ন্ত্রণে ছিল। অর্থাৎ অপরাধীরা পালিয়ে গেছে, শাস্তি পেয়েছে এবং ধরা পড়েছে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন সফল হয়েছে তখন এই বিষয়গুলো কখনোই আমাদের জাতীয় নিউজ হয়নি। কিন্তু ইউনুসের জমানাতে প্লাস এই সময়টিতে বারবার মনে হচ্ছে যে ওখানে যারা আছে তারা রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরাসরি চ্যালেঞ্জ জানাচ্ছে। তো এটা নিঃসন্দেহে এই গত 2 বছর ধরে যারা এই দেশ চালাচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে, এবং এই সময়টাতে হয় সরকারের দোষ অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দোষ, অথবা ওখানে যারা মাতুব্বরি করছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন, তারা দেশ এবং বিদেশ থেকে জঙ্গল সলিমপুরকে একটা দুর্গ বানানোর জন্য নানা রকম লজিস্টিক সাপোর্ট তারা পাচ্ছে। আদারওয়াইজ একটা রাষ্ট্রকে, একটা ছোট এলাকা, একটা রাষ্ট্রকে এইভাবে চ্যালেঞ্জ জানানোর শক্তি তাদের কখনই হতো না। এই ধ্রুব সত্যটি দেশের যারা সাধারণ মানুষ তারা বুঝেন, কিন্তু সালাউদ্দিন সাহেব কেন বুঝেন না, এটা আমার যথেষ্ট সন্দেহ মনে হয়। আপনারা জানেন যে একটা ডিপ স্টেট চট্টগ্রামকে কেন্দ্র করে, গ্রেটার চট্টগ্রামকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে কাজ করছে। সেই ডিপ স্টেটের যে কথাবার্তা আমি 2014 সনে শুনে আসছি, যে বান্দরবনে গেলাম, সে বান্দরবনে আওয়ামী লীগের যিনি সভাপতি না সেক্রেটারি, ওনার নাম মুজিবুর রহমান বা মুজিব ভাই নামে সবাই চিনেন, অত্যন্ত জনপ্রিয় এবং পুরো পার্বত্য জেলায় যাকে বলা হয় দ্বিতীয় বঙ্গবন্ধু আওয়ামী লীগের জামানাতে। তো তিনি অনেকগুলো কথা আমাকে বলছিলেন ওই সময়টিতে, যে এখানে এইভাবে কুকিচিন থেকে শুরু করে অন্যান্য সশস্ত্র গ্রুপ প্রায় 10,000 থেকে 11,000 অস্ত্রধারী গ্রুপ ওই 2014-15 সনে সেখানে কাজ করে আসছিল, এবং সেটা এখন আরো অনেক বেড়েছে। এদের মধ্যে থেকে একটা গ্রুপ পাহাড়ে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, আর একটি গ্রুপ রাজনীতি করে, আর একটা গ্রুপ দেশের বাইরে পতাকা স্বাধীন ওই পাহাড়ের একটা স্থান জুমল্যান্ড করার জন্য তারা কিন্তু একটা আলটিমেটলি কাজকর্ম তারা করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। তো এটা নিয়ে সেনাবাহিনী, পুলিশ, তারপরে সে ওখানে যারা বিজিবি আছেন সবার সাথে দীর্ঘদিন ধরে যুদ্ধ হচ্ছে, এবং তারই প্রেক্ষিতে
ওরা ওই বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান এবং ওখান থেকে অনেক লোককে তারা শিক্ষিত করে এই দীর্ঘমেয়াদে ঢাকা শহরে পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমরা এখন তাদেরকে অনেক কৌশলগত জায়গাতে দেখতে পাচ্ছি। মানে এই যে ডিপ স্টেট, সেই ডিপ স্টেটের পলিটিক্যাল উইংস আছে, মিলিটারি উইংস আছে, তাদের চাঁদাবাজি সমস্ত কিছু আছে। এখন যখন একটা প্রতিষ্ঠান ধরেন খুব দুর্বল অবস্থানে থাকে, তখন তারা গহীন অরণ্যে থাকে। আর সেখান থেকে যখন তারা শক্তিশালী হয়, তারা ধীরে 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 তারা করে কি লোকালয়ের কাছাকাছি আসে। তখন এখন যে অবস্থা হচ্ছে, দেখবেন যে এই গ্রুপটির একটা বিরাট অংশ কক্সবাজার শহর তারা নিয়ন্ত্রণ করছে। টেকনাফ এবং রোহিঙ্গা শিবিরগুলোতে এরা নিয়ন্ত্রণ করছে। এবং আমার যেটা জানি, ওই খাগড়াছড়ির যে ওয়াদুদ সাহেব আছেন, তার সাথে আমার কথাবার্তা হলো, ওখানেও এদের তৎপরতা, খাগড়াছড়িতে, বান্দরবন, রাঙামাটিতে একেবারে শহর পর্যায়ে এদের তৎপরতা মারাত্মকভাবে বেড়ে গেছে। এবং এই উইংসটি চট্টগ্রাম এলাকাকে কেন্দ্র করে, সেই চট্টগ্রাম এলাকা কেন্দ্র করে শহরের কাছের সবচেয়ে দুর্গম যে এলাকা, সেটা হলো জঙ্গল সলিমপুর। সেখানে তারা অবস্থান নিয়েছে। এবং সেখানে যদি তারা অবস্থান নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে, সেখানে তারা অবস্থান নিয়ে যদি ক্যান্টনমেন্টকে টার্গেট করে, নৌবাহিনী সদর দপ্তরকে টার্গেট করে, সেখানে ভাটিয়ারিকে টার্গেট করে, সেখানে তারা যদি চট্টগ্রাম বন্দর টার্গেট করে যে কোনো একটা অপতৎপরতা চালায়, এবং এর সঙ্গে যে সকল দক্ষিণপন্থী গ্রুপের সংযোগ আছে বলে আমরা মনে করি, যে এদের সঙ্গে বিভিন্ন দক্ষিণপন্থী গ্রুপের সংযোগ আছে, তাহলে এটা এরকম ঘটনা ঘটবেই। সলিমপুরে এই ঘটনা ঘটবেই, একের পর এক ঘটনা ঘটবে। এখন এই বিষয়গুলো যে আমি বললাম, দেখেন আমি একজন সাধারণ মানুষ, আই এম নট এ মিলিটারি এক্সপার্ট। তা আমি এই তথ্যগুলো আমার কাছে আছে 2014 থেকে, এবং এটা আমি শুধু আপনার কাছে বলছি না, আমি বাংলাদেশ প্রতিদিনই আবার এগুলো নিয়ে একাধিকবার কিন্তু মানে উপসম্পাদকীয়, হ্যাঁ হ্যাঁ, কলাম লিখেছি আওয়ামী লীগ জমানাতে। তো কাজী জনাব সালাউদ্দিন সাহেবের উচিত, যেহেতু তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, এই বিষয়ে বোঝা যে এই যে জঙ্গল সলিমপুরে হঠাৎ করে সন্ত্রাসী তৎপরতা বাড়লো, এতটা বাড়লো যে এখন সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সবাই জঙ্গল সলিমপুরের নাম জানে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য সেখানে 2টো পুলিশ একাডেমি তৈরি করা হবে, র্যাবের ঘাঁটি তৈরি করা হয়েছে, এমনকি যৌথ বাহিনী, মিলিটারি সহ সেখানে করা হবে। ইট মিনস যে এখানে কেবলমাত্র কিছু লোক চুরাকারবারি করে বা কিছু লোক এখানে সন্ত্রাসী করে, নট লাইক দ্যাট। এটাকে কেন্দ্র করে বড় কিছু, আরো বড় কিছু হচ্ছে। এই সকল কথা আমি আপনার কথা একটু ইন্টারাপ্ট করি। আরো বড় কিছু বলতে আপনি কি এই ধরনের কোনো আশঙ্কা করছেন, যে শেখ হাসিনা বলে গিয়েছিলেন খ্রিস্টান রাজ্য তৈরি হতে পারে বাংলাদেশের কিছু অংশ নিয়ে? আমরা দেখলাম যে কদিন আগে আরাকান আর্মি চট্টগ্রামে একটি অংশকে তাদের ম্যাপের মধ্যে সংযোজন করেছে। এবং আরেকটু মনে করিয়ে দিলে, গত মাসখানেক আগে দিল্লি থেকে ইউক্রেনের 6 জন নাগরিক এবং মার্কিন এক নাগরিক আটক হয়েছে। তারা নাকি মিজোরাম থেকে আরাকান আর্মির কাছে ড্রোন টোন ইত্যাদি ইত্যাদি সরবরাহ করছিল, মানে সমরাস্ত্র। এবং দিল্লি পুলিশ যেটি জানিয়েছে, তাদের বিচ্ছিন্ন একটি রাষ্ট্র গড়ে তোলার একটি পরিকল্পনা ছিল, মানে শেখ হাসিনা আরো 2 বছর আগে যে বলে গিয়েছেন। আর সেগুলোর সাথে কি আমরা এই বিষয়গুলো মেলাবো? মানে আপনি কি সেদিকেই মিন করতে চাচ্ছেন? না, এখানে শেখ হাসিনার কথা মিলানো দরকার নেই। মিলানো দরকার নেই কারণ হলো, যেখানে শুধু আরাকান আর্মি না, আরাকান আর্মি ওয়ান অফ দ্য টপ 10, ওখানে এরকম আরাকান আর্মির মতো 10টা গ্রুপ আছে। 10টা গ্রুপ আছে, এই সশস্ত্র 10টা গ্রুপ, যাদের মধ্যে কিছু পাহাড়ি উপজাতি আছে। মায়ানমারের ভিতরের 3টি গ্রুপ, অর্থাৎ আরাকান আর্মি, তাদের প্রতিদ্বন্দ্বী আরসা, এবং আরসার সাথে সাথে আবার কুকিচিন যে বিদ্রোহী গ্রুপটা আছে, সেই গ্রুপ, অর্থাৎ 3টা সশস্ত্র গ্রুপ। এখানে তারা পারস্পরিকভাবে বাংলাদেশের এই ল্যান্ড ব্যবহার করে কাজ করছে। আশ্চর্যের ব্যাপার হলো, বাংলাদেশের কয়েকটি ইসলামিক গ্রুপ, তথাকথিত নিষিদ্ধ ইসলামিক গ্রুপ, প্লাস এমনি রাজনৈতিক গ্রুপ, এদের সাথে এদের ভালো সম্পর্ক আছে। অনেকগুলো প্রতিষ্ঠান পাহাড়ে আছে, ধর্মীয় প্রতিষ্ঠান, দাতব্য প্রতিষ্ঠান ওই পাহাড়ের মধ্যে আছে, সেখানে এদের তৎপরতা সীমাহীন। ফলে এই বিষয়গুলো, এদের উইংস এখন ঢাকা পর্যন্ত পৌঁছে গেছে, এদের উইংস আরো উঁচু পর্যায়ে পৌঁছে গেছে। সো ইটস নট এ মিলিটারি প্রবলেম, ইট ইজ অলসো এ পলিটিক্যাল প্রবলেম অ্যাট দিস মোমেন্ট। এবং এদের এই যে বললাম যে 10টা সশস্ত্র গোষ্ঠী, এদের সঙ্গে চীনের যোগাযোগ আছে, এদের সঙ্গে মায়ানমারের যোগাযোগ আছে, এদের সঙ্গে ভারতের যোগাযোগ আছে। এখন এদের সঙ্গে সবার মুরব্বী হিসাবে আমেরিকা এদের সঙ্গে যুক্ত হয়ে আছে, এদের সঙ্গে তালেবানের সংযোগ আছে, এদের সাথে তেহরিকি পাকিস্তান যে তালেবান, টিটিপি,
হুম, হুম। এদের সাথে সংযোগ আছে, সব মিলিয়ে মানে এই বিষয়টি কেবলমাত্র জঙ্গল সলিমপুরের বিচ্ছিন্ন কোনো সন্ত্রাসী গ্রুপ নয়, ইটস এ আচ্ছা। সেইন, ইটস এ কমান্ড। ফলে এই বিষয়গুলো নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে, এবং ওখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের হাতকে শক্তিশালী করতে হবে। এখন কিন্তু এটা যদি আমরা, ক্যান্সার হয়েছে শরীরে, এটা যদি আমরা গোপন করি যে লোকজন বলবে কি এই লোকটার ক্যান্সার হলো কি করে, এটা ব্যাপার না, এটা দীর্ঘদিন ধরেই এটা চলে আসছে, বহু বহু বছর ধরে এটা চলে আসছে। তো সেই দিক থেকে ওখানকার যে বাস্তব সমস্যা, সেই বাস্তব সমস্যার জন্য যেখানে অপারেশন দরকার, সেই অপারেশন দরকার। আর আমাদের সালাউদ্দিন সাহেব যে কথাবার্তা বলতেছে তাতে মনে হচ্ছে তিনি হোমিওপ্যাথিক চিকিৎসা সবেমাত্র শুরু করার জন্য চিন্তা ভাবনা করছেন, যে 2 ফুটা হোমিওপ্যাথিক ওষুধ খেলে ধীরে ধীরে এটা ভালো হবে। সো ইটস ভেরি আনফেয়ার, এবং এটা উনি নিজে বিপদে পড়বেন এবং ওনার যে নেতা জনাব তারেক রহমান সাহেব তিনিও বিপদে পড়বেন। জিনিসটা এত সহজ নয়। আমাদের সাপ্লিমেন্ট কোশ্চেনটি ছিল যে 17 বছর কাউন্টিংটা কিভাবে হচ্ছে, মানে ধরে নিলাম আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ধরে নিলাম এখন হলো কি, না না, এখন আমি দেখলাম যে মানুষ মানে এখন যেটা হচ্ছে যে সরকারের যারা কর্তা ব্যক্তি তারা যে কোনো কারণ হোক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভাসুরের মতো সম্মান করছেন, ভীষণ রকম সম্মান করছেন, তাকে কষ্ট দিতে চাচ্ছেন না। এখন এটাকে আমি ওকে ভাসুর বলবো না, দাদু বলবো না, আরো কিছু বলবো, চাচা মিয়া বলবো, এটা তাদের ব্যাপার। কিন্তু বিএনপি যারা সব লোকজন আছে না, তারা সবাই ওনাকে ভীষণ রকম সম্মান করে এবং তাকে তার প্রতি কৃতজ্ঞ। ফলে কি হলো, এই হামের যে বিষয়টি, যেটা শিশু মৃত্যুর যে ঘটনা বা অন্যান্য যে সকল বিষয় রয়েছে, তো এই সকল বিষয়ে উনার দায় দায়িত্ব মানে যাকে বলা হয় কমানোর জন্য বা ওনাকে মানে সার্টিফাই করার জন্য, ওনাকে কলঙ্ক মুক্ত করার জন্য এখন অনেকেই দেখলাম যে সেই আওয়ামী লীগ জমানাকে টানছে। যে শুরুটা হয়েছিল আওয়ামী লীগ থেকে। আমি দেখলাম যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী উনি একেবারে প্রথমে বিদ্রোহী কবি নজরুলের মতো বলে ফেললেন যে নির্মম নিষ্ঠুরভাবে সমস্ত জিনিস এই আওয়ামী লীগ জামানাতে কোনো সমস্যা ছিল না, সমস্ত শুরুটাই হয়েছে নূরজাহান বেগমের দ্বারা। আজকে সামাজিক মাধ্যমে দেখলাম যে তিনি এটা বলছে যে এটা আসলে আওয়ামী লীগ জামানা থেকে ইউনিসেফ এই সমস্ত কথাবার্তা বলছে। তো এই বিষয়গুলো আসলে সরকারের নেতিবাচক দিক। যখন ইউনিসেফ বলবে যে না আওয়ামী লীগ জামানাতে আমাদের কোনো সমস্যা ছিল না, আওয়ামী লীগ জামানাতে আমাদের সমস্যা ছিল না, আমাদের সমস্যা হয়েছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানা থেকে, এটা বলবে, দেখবেন খুব দ্রুত বলবে। তখন এই যে জনাব যেটা স্বাস্থ্যমন্ত্রী তখন কি বলবেন? একইভাবে এই যে জঙ্গল সলিমপুরের যে কথাটা আমি আপনাকে এখানে বললাম, যে এই ঘটনাটা আমি জানি, ফলে তিনি যেভাবে 17 বছর বা 16 বছর যে জিনিসগুলো বলছেন যে নট লাইক দ্যাট, ওই পুরো সময়টাতে বাংলাদেশের জঙ্গিবাদ, শেখ হাসিনার জমানাতে বাংলাদেশের জঙ্গিবাদ, বাংলাদেশের উগ্রবাদ, এটা অলমোস্ট 90% নিয়ন্ত্রিত ছিল। আবার অনেকগুলো ঢাকাতে নাটক হয়েছে, জঙ্গিবাদের কথা বলে অনেক নিরীহ মানুষকে অত্যাচার করা হয়েছে, এটা সঠিক, এতে কোনো অস্বীকার করার ব্যাপার নেই। কিন্তু তারপরেও যেটা হলো, শেখ হাসিনা পুরো জমানাতে পুরো পরিস্থিতি, সেটা জঙ্গল সলিমপুর হোক কিংবা বান্দরবন হোক, খাগড়াছড়ি হোক, ওখান থেকে হঠাৎ করে মানে একেবারে গভীর জঙ্গল থেকে বের হয়ে এসে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে বিরাট নেতা হয়ে যেতে পারেনি, যে এরকম অবস্থা হয়নি। কিন্তু এই জিনিসগুলো অতি দ্রুত ঘটে গেছে গত 2 বছরে। তো কাজেই এই বিষয়গুলো ইচ্ছে করলে আপনি শাক দিয়ে মাছ ঢাকতে পারবেন না।